আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করছি। ইউনিট 1 এর সাব ইউনিট এ সেটা ছিল কনসেপশন অফ মানি এবং ফাংশনস অফ মানি, সেটা আমরা আগেরটায় দেখিয়েছি। এবার ইউনিট 1 এরই সাবপার্ট বি, বিতে ছিল হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্যাংক। এই কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক। ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীতে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাইমারি ফাংশন, একটা হচ্ছে প্রাইমারি ফাংশন, একটা হচ্ছে এজেন্সি ফাংশন, আর একটা হচ্ছে জেনারেল ইউটিলিটি ফাংশনস, মানে প্রাথমিক কাজ, প্রতিনিধিত্বমূলক কাজ এবং সাধারণ কাজ। প্রাথমিক কাজকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাকসেপ্টিং ডিপোজিট, আমানত গ্রহণ, অর্থাৎ আমরা ব্যাংকে যাই, টাকা জমা রাখি আমার অ্যাকাউন্টে, ব্যাংক আমার কাছ থেকে আমার আমানত গ্রহণ করে, অ্যাকসেপ্টিং ডিপোজিটস বা আমানত গ্রহণ। দুই, অ্যাডভান্সিং অফ লোন। এই অ্যাডভান্সিং অফ লোনে তার মানে ঋণ দান। আমার যদি বাড়ি করার প্রয়োজন হয়, গাড়ি কেনার প্রয়োজন হয়, বা একজন কৃষকের চাষের জন্য ঋণের দরকার, বাণিজ্যিক ব্যাংক ঋণ দিচ্ছে। তার মানে বাণিজ্যিক ব্যাংকের কাজের মধ্যে ঋণ দান এটাও একটা কাজ। নেক্সট হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন, ঋণ সৃষ্টি। ঋণ সৃষ্টি এটাকে নিয়ে আমরা এরপরে ভিভিডলি আলোচনা করব। শুধুমাত্র এই ক্ষেত্রে বলে যে যে পরিমাণ বাজারে অর্থের যোগান আসে, দেখা যায় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেই অর্থের যোগান বহুগুণ বাড়িয়ে দেওয়া যায়। এটাকে আমরা ইন ডিটেইলড এর পরেরটায় আলোচনা করব। নেক্সট, এজেন্সি ফাংশন বা প্রতিনিধিত্বমূলক কাজ। প্রতিনিধিত্বমূলক কাজের জায়গাটা হচ্ছে রেমিটেন্স অফ ফান্ডস। রেমিটেন্স অফ ফান্ডস মানে হচ্ছে যে আমরা আমাদের চেক মারফত কাউকে টাকা পাঠাবো, বা ইলেকট্রনিক ট্রান্সফারের মধ্যে দিয়ে ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে দিয়ে অন্য কোথাও টাকা পাঠাবো, সেই কাজটা করছে বাণিজ্যিক ব্যাংক, সেটাকে বলছি রেমিটেন্স অফ ফান্ড। নেক্সট, ক্রেডিট ইনস্ট্রুমেন্ট, কালেকশন অ্যান্ড পেমেন্ট অফ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট। বাণিজ্যিক ব্যাংক বিল অফ এক্সচেঞ্জ গ্রহণ করছে, ট্রেজারি বিল গ্রহণ করছে, বিনিময় সেই ট্রেজারি বিল কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ধার দিতে পারছে। তার মানে এই ট্রেজারি বিলের যে ফাংশনিংটা, সেটাকে আমরা বলছি যে কালেকশন অ্যান্ড পেমেন্ট অফ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট। নেক্সট, কালেকশন অফ ডিভিডেন্ডস। যদি কোনো ব্যক্তি শেয়ার কেনে, কোনো কোম্পানির শেয়ার কেনে, তাহলে সেখান থেকে সেই ব্যক্তি, সেই কোম্পানির যদি মুনাফা হয়, তাহলে সেই মুনাফার একটা অংশ যে ব্যক্তি ওই কোম্পানির শেয়ার কিনেছে সে পায়, এবং সেই মুনাফাটা বাণিজ্যিক ব্যাংক মারফত তার হিসেবের খাতে যুক্ত হয়, তার অ্যাকাউন্টে যুক্ত হয়। তার মানে কালেকশন অফ ডিভিডেন্ডস বা মুনাফা সংগ্রহ, লভ্যাংশ সংগ্রহ। নেক্সট হচ্ছে সেল অ্যান্ড পারচেজ অফ সিকিউরিটিজ। সেল অ্যান্ড পারচেজ অফ সিকিউরিটিজ হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের মারফত বিভিন্ন কোম্পানি, বাণিজ্যিক ব্যাংক যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে, তেমনি আবার বাণিজ্যিক ব্যাংক মারফত আমরা সাধারণ জনসাধারণ সেই কোম্পানির শেয়ার কিনতে পারি। তাই
সেল অ্যান্ড পারচেজ অফ সিকিউরিটিজ, এটা একটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। নেক্সট হচ্ছে ট্রাস্টি অ্যান্ড এক্সিকিউটিভ, ওচি। ওচি হিসেবেও কাজ করছে বাণিজ্যিক ব্যাংক। যদি কোনো ব্যক্তি কোনো একটা তার সম্পত্তির উইল করে রাখে, সেই উইল সে বাণিজ্যিক ব্যাংকের ঘরে জমা রাখে। তার মৃত্যুর পর তার উত্তরাধিকারের হাতে সেই তার উইল সঁপে দেওয়ার দায়িত্ব হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের। তাই ট্রাস্টি অ্যান্ড এক্সিকিউটর হিসেবে কাজ করছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। নেক্সট যাব হচ্ছে জেনারেল ইউটিলিটি ফাংশন, সাধারণ কাজ। সাধারণ কাজ হচ্ছে আমাদের যে মূল্যবান ধাতু সোনা গয়নার রয়েছে, সেই সমস্ত কিছু আমরা বাণিজ্যিক ব্যাংকের লকার ফেসিলিটিস রয়েছে, লকারের সুবিধে, সেখানে জমা রাখতে পারি। আমাদের নিরাপত্তা দিচ্ছে, আমাদের মূল্যবান ধাতু সামগ্রী যাতে জমা রাখছে লকার ফেসিলিটির মধ্যে দিয়ে। নেক্সট হচ্ছে চেক ফেসিলিটিস। চেক ফেসিলিটিস হচ্ছে আমার প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কাজ করছে। আমাকে যে চেক দিচ্ছে, আমার যেখানে যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে তার এগেনস্টে আমাকে বাণিজ্যিক ব্যাংক চেক দিয়েছে। সেই চেকের মাধ্যমে আমি যাকে তাকে, যেমন ইলেকট্রিক বিল পেমেন্টের ক্ষেত্রে আমরা সেই চেক প্রদান করতে পারি। ওই চেকের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি বাণিজ্যিক ব্যাংকে ইনস্ট্রাকশন দেয় তার মক্কেল যে আমার হয়ে তুমি এই টাকাটা এনাকে পাঠিয়ে দাও। চেক ফেসিলিটিস রয়েছে। লেটার অফ ক্রেডিট, ঋণপত্র। লেটার অফ ক্রেডিট হচ্ছে কোনো ব্যক্তি যদি ঋণ নেয় বাণিজ্যিক ব্যাংকের কাছে, কত টাকা ঋণ নিচ্ছে সেই শংসাপত্র বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে, এবং সে যখন সেই ঋণ পরিশোধ করছে তারও শংসাপত্র বাণিজ্যিক ব্যাংক দেয় সেই ব্যক্তিকে। এটাকে বলছি লেটার অফ ক্রেডিট। নেক্সট হচ্ছে অ্যাক্টিং অ্যাজ আ রেফার। কোনো বাণিজ্যিক ব্যাংক মনে করবে তার যে কাস্টমার, সেই কাস্টমারের ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা সম্পর্কে সে তথ্য সংগ্রহ করতে পারে, জানতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিং অ্যাজ রেফারি। নেক্সট হচ্ছে আন্ডাররাইটিং সিকিউরিটিজ। আন্ডাররাইটিং সিকিউরিটিজ হচ্ছে যে কোনো মন্দার সময় কোনো কোম্পানির মুনাফা যদি ভীষণ রকম কমে যায়, এই অবস্থায় তার শেয়ারের দাম কমতে থাকে, এই অবস্থায় বাণিজ্যিক ব্যাংক মনে করলে সেই শেয়ার কিনে নিতে পারে। এটাকে অবলেখন বলে বা আন্ডাররাইটিং অফ সিকিউরিটিজ বলা হয়, যেটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। নেক্সট হচ্ছে কালেকশন অফ স্ট্যাটিস্টিক্স। বাণিজ্যিক ব্যাংক মারফত বিভিন্ন ব্যবসায়ীরাও যুক্ত, তাদেরও হিসেবের খাত রয়েছে, চলতি খাত রয়েছে, এবং সেখানে তার মধ্যে দিয়ে ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ বাণিজ্য যে অবস্থা, কি অবস্থায় বাণিজ্যের লেনদেন চলছে তার সম্পর্কে একটা ধারণা বাণিজ্যিক ব্যাংক দিয়ে দিতে পারে তথ্য সংগ্রহ করে। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ। যদিও ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের যদি মনে হয় যে আমরা বিদেশে যাব, বিদেশে যেতে গেলে আমার তো ইন্ডিয়ান কারেন্সি, আমি আমেরিকাতে যাব, আমার ডলার চাই, আমি স্টেট ব্যাংকের ঘরে যাই, স্টেট ব্যাংকের ঘরে গিয়ে সেই আমি ইন্ডিয়ান কারেন্সি বা টাকা রুপিসটাকে আমি ডলারে কনভার্ট করতে পারি, ডলার নিয়ে আমি যেতে পারি। তার মানে এই যে ফরেন কারেন্সির যে আদান প্রদান, সেটা বাণিজ্যিক ব্যাংক মারফত হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ। এখানে আমরা এর আগেরটায় দেখলাম যে ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, সেখানে প্রাইমারি ফাংশনের মধ্যে 3 নম্বর জায়গাটা ছিল হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন, ঋণ সৃষ্টি। এই ঋণ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা দেখব কিভাবে বাণিজ্যিক ব্যাংকে আমানত জমার মধ্যে দিয়ে বহুগুণ অর্থের যোগান বাজারে সৃষ্টি হয়, কিভাবে হয় সেটাকে আমরা দেখব।
তার মানে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষেত্রে আমরা তিনটে অ্যাজাম্পশনস করি। একটা হচ্ছে অর্থনীতিতে প্রচুর বাণিজ্যিক ব্যাংক রয়েছে। দুই, যে সবাই সমস্ত জনসাধারণ একই সঙ্গে একই সময় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে না। তিন হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঘরে যে আমানত জমা পড়ছে তার একটা অংশ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রাখছে। যে শতাংশ জমা রাখছে বা যে প্রপোর্শন জমা রাখছে এটাকে আমরা বলছি নগদ জমা অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও। এই ক্যাশ রিজার্ভ রেশিওটাকে আমরা ধরে নিচ্ছি এই ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে K%। এবং 4 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে there is no leakage, কোন রকম কোনো ছিদ্র নেই। অর্থাৎ এক ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর একজন ব্যক্তি সে আর একটা ব্যাংকে গিয়ে সেই ঋণটা জমা করছে। এই 4টি অ্যাজাম্পশনস এর উপর ভিত্তি করে আমরা ধরে নিলাম যে 3টে ব্যাংক রয়েছে, ব্যাংক এ, ব্যাংক বি, ব্যাংক সি। ব্যাংক, ধরা যাক কোন একজন ব্যক্তি ব্যাংক এর কাছে এসে 8 টাকা জমা দিয়েছে। 8 টাকা জমা দেওয়ার ফলে ব্যাংক এ এই 8 টাকা কে শতাংশ, মানে 100 টাকা জমা করলে ব্যাংক এ কে কেন্দ্রীয় ব্যাংকের ঘরে দিতে হয় কে টাকা। 1 টাকায় দেবে হচ্ছে কে বাই 100, তাহলে 8 টাকায় দেবে হচ্ছে কে বাই 100 ইন্টু আর। তার মানে 8 টাকায় কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা দিচ্ছে বাণিজ্যিক ব্যাংক এ কে আর বাই 100। এই টাকাটা একজন ব্যক্তি, তার মানে বাণিজ্যিক ব্যাংক এর ঘরে এই 8 টাকা যেমন অ্যাসেট তেমনি এই 8 টাকা লায়াবিলিটি। ব্যাংক এর ঘরে পড়ে থাকছে কেন্দ্রীয় ব্যাংকে দেওয়ার পর। ব্যাংক এর ঘরে জমা পড়েছিল 8 টাকা, দিয়ে দিল কে আর বাই 100, তার মানে পড়ে থাকলো আর কমন নিলে 1 মাইনাস কে বাই 100। এই টাকাটা একজন ব্যক্তি ব্যাংক এর কাছ থেকে ঋণ নিল। আমরা ধরে নিয়েছি এই প্রক্রিয়ায় কোনো ছিদ্র নেই, তাই ওই ব্যক্তি ব্যাংক এ থেকে ঋণ নিয়ে এই টাকাটাই জমা দিচ্ছে ব্যাংক বি এর ঘরে। ব্যাংক বি এর ঘরে জমা পড়লো আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 টাকা। এটা ব্যাংক বি এর অ্যাসেট এবং লায়াবিলিটি। ব্যাংক বি ঠিক একইভাবে 100 টাকায় কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে কে টাকা, 1 টাকায় দেবে কে বাই 100 টাকা। তার মানে জমা পড়েছিল আর ইন্টু 1 মাইনাস কে বাই 100, এই টাকায় জমা দেবে, এই টাকায় জমা দেবে কে বাই 100 ইন্টু আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 টাকা। তার মানে এই টাকাটা জমা পড়লো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঘরে গিয়ে। তার মানে ব্যাংক বি এর হাতে কত টাকা পড়ে রইল ঋণ দেওয়ার জন্য? ব্যাংক বি এর হাতে পড়ে রইল, জমা পড়েছিল আর ইন্টু 1 মাইনাস কে বাই 100। কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিল হচ্ছে কে আর বাই 100 ইন্টু 1 মাইনাস কে বাই 100। তার মানে আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 যদি কমন নেই, তার মানে পড়ে রইল 1 মাইনাস কে বাই 100। দিস ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার।
ব্যাংক বি এর কাছে পড়ে রয়েছে এই টাকাটা, আরেকজন ব্যক্তি সে ব্যাংক বি এর কাছে এলো, এই টাকাটা ঋণ নিল, এই টাকাটা ঋণ নিল, ঋণ নেওয়ার পর কোনো ছিদ্র নেই, তাই ব্যাংক সি এর ঘরে জমা, ব্যাংক সি এর ঘরে জমা পড়লো আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, এই টাকাটা বেসিক্যালি। তার মানে ব্যাংক সিও ঠিক একইভাবে 100 টাকায় দেবে হচ্ছে কে টাকা কেন্দ্রীয় ব্যাংকে, 1 টাকায় দেবে হচ্ছে কে বাই 100, তার মানে জমা পড়েছে হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, এই টাকায় কেন্দ্রীয় ব্যাংকে দেবে হচ্ছে কে বাই 100 ইন্টু আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার। তার মানে এই টাকাটা ব্যাংক বি কেন্দ্রীয় ব্যাংকে রাখলো, জমা দিল, ব্যাংক সি এর কাছে ঋণ দেওয়ার জন্য পড়ে রইল, জমা পড়েছিল হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, মাইনাস কেন্দ্রীয় ব্যাংককে দিল হচ্ছে কে আর বাই 100 ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, কমন নিলাম, আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার কমন নিচ্ছি, পড়ে থাকছে 1 মাইনাস কে বাই 100, দিস ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল কিউব, and this process goes on. এইভাবে চলছে যদি বি থাকে, ই থাকে, এফ থাকে, আরো যদি বাণিজ্যিক ব্যাংক থাকে। তার মানে আলটিমেটলি বাজারে মানি সাপ্লাই হচ্ছে, বাজারে অর্থের যোগান হচ্ছে, বাজারে অর্থের যোগান যদি ডেলেম দিয়ে বলি তাহলে ডেলেম ইজ ইকুয়াল টু, প্রথমে বাজারে অর্থ এসেছিল 8 টাকা, তারপর বাণিজ্যিক ব্যাংক এ ঋণ দিয়েছিল আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 টাকা, কে বাই 100, তারপর ব্যাংক বি ঋণ দিয়েছিল আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, তারপর ব্যাংক সি দিয়েছিল আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 এর হোল স্কোয়ার, হোল কিউব, and this process goes on, এইভাবে চলছে। তার মানে পরেরটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 হোল টু দি পাওয়ার 4, তারপরেরটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কে বাই 100 হোল টু দি পাওয়ার 5, and this process goes on. Let us, আমরা এক কাজ করি, ধরে নিই যে 1 মাইনাস কে বাই 100, এই 1 মাইনাস কে বাই 100 কে জেড যদি পুট করি তাহলে পড়ে থাকছে হচ্ছে আর প্লাস আর জেড প্লাস আর জেড স্কোয়ার প্লাস আর জেড কিউব প্লাস ডট 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 চলছে। আর যদি কমন নিলে পড়ে থাকছে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস ডট 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 ডট। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে দিস ইজ নাথিং বাট আ জিপি সিরিজ, 1 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব, দিস ইজ আ জিপি সিরিজ যেখানে কমন রেশিও হচ্ছে জেড, and therefore এটাকে আমরা লিখতে পারি আর ইন্টু 1 বাই 1 মাইনাস জেড, এটা জিপি সিরিজের সামেশনের ফর্মুলা। therefore r into 1 minus z. Now the question is that যে আমরা দেখেছিলাম কে পার্সেন্ট, তার মানে কে যদি 10% হয়, 10 হয়, তাহলে 10% মানে হচ্ছে কে বাই 100 মানে হচ্ছে 10 বাই 100 মানে 1 by 10, তার মানে দিস ইজ লেস দেন 1 greater than 0. Similarly 1 minus k by 100 পেয়েছি 1 by 10, তাহলে 1 minus 1 by 10, this is equal to 9 by 10 is equal to nothing but z, and z এর ভ্যালু হচ্ছে lies between 1 and 0, 1 এবং 0 এর মধ্যে থাকছে, and therefore 1 minus z is equal to পাচ্ছি হচ্ছে z হচ্ছে 9 by 10, that means 1 minus 9 by 10, this is equal to 1 by 10 is
lies between 1 and 0, and henceforth 1 by 1 minus z, this is equal to 1 by 1 minus z পেয়েছি হচ্ছে 1 by 10, this is equal to 10, and therefore it shows that R, this is the initial money supply, 1 by 1 minus z, a 1 by 1 minus z greater than 1, and therefore এটা যদি k কে 10 ধরি তাহলে এই 1 by 1 minus z এর ভ্যালু দাঁড়াচ্ছে 10, তার মানে যে পরিমাণ ইনিশিয়ালি মানি সাপ্লাই হয়েছিল 1 by 1 minus z 10 হওয়ায় মানি সাপ্লাই বাড়ছে হচ্ছে 10 times, and this is called credit creation multiplier, and this is called credit creation multiplier বা multiplier, বা এটাকে আমরা বলছি হচ্ছে ঋণ সৃষ্টির গুণক। তার মানে যে পরিমাণ বাজারে প্রাথমিক অর্থের যোগান এসেছিল, দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক মারফত সেই অর্থের যোগান তার থেকে বহুগুণ বৃদ্ধি পায়, একে বলা হচ্ছে ঋণ সৃষ্টি। আমরা দেখে এলাম ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার বা ঋণ সৃষ্টির গুণক দেখেছি। এবার যাব হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এখন মানি মাল্টিপ্লায়ার, এই মানি মাল্টিপ্লায়ারের কনটেক্সটে আমাদের প্রথম যে কনসেপশনটা দরকার সেটা হচ্ছে হাই পাওয়ার্ড মানি, যেটাকে এইচ দিয়ে ডিনোট করছি। হাই পাওয়ার্ড মানি হচ্ছে যে জনসাধারণের হাতে যে নগদ অর্থ থাকছে সেটাকে আমরা যদি বলি সিপি দিয়ে যদি ডিনোট করি, আর এর সঙ্গে ঢুকছে হচ্ছে রিজার্ভ মানে বাণিজ্যিক ব্যাংকের হাতে ঋণ দেওয়ার পর যেটা পড়ে থাকছে ক্যাশ রিজার্ভ হিসেবে, আর বাণিজ্যিক ব্যাংকের যে অংশটা চাহিদার মধ্যে যে অংশটা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রয়েছে, এই দুটোকে মিলে বলছি আমরা হচ্ছে রিজার্ভ বা আয়। এই অবস্থায় মানি সাপ্লাই বাজারে মোট অর্থের যোগান হচ্ছে সিপি, জনসাধারণের হাতে যে নগদ অর্থ আছে সেটা, প্লাস দাঁড়াচ্ছে হচ্ছে ডিডি বা ডিমান্ড ডিপোজিট, যেটা বাণিজ্যিক ব্যাংকের ঘরে জনসাধারণের যে আমানতটা জমা রয়েছে সেটাকে আমরা বলছি ডিডি। তবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই পাওয়ার্ড মানি এন্ড মানি সাপ্লাই? আমরা যদি এইভাবে দেখতে পাচ্ছি যে এইভাবে যদি স্কেচ করি যে এই পুরোটাকে আমরা বলছি মানি সাপ্লাই, আর এই পার্টটাকে এইটাকে বলছি হচ্ছে হাই পাওয়ার্ড মানি বা উচ্চ ক্ষমতাশীল অর্থ। এই হাই পাওয়ার্ড মানির মধ্যে দাঁড়িয়ে আছে হচ্ছে সিপি প্লাস রিজার্ভ। মানি সাপ্লাইয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সিপি প্লাস ডিমান্ড ডিপোজিট। তার মানে সিপিটা হাই পাওয়ার্ড মানির মধ্যেও রয়েছে, আবার মানি সাপ্লাইয়ের মধ্যেও রয়েছে। দিস ইজ দ্য কমন পার্ট। তাহলে ডেফিনেটলি আলটিমেট দেখা যাচ্ছে যে মানি সাপ্লাইটা হাই পাওয়ার্ড মানির থেকে অনেক বেশি। কতটা বেশি, কিভাবে বেশি হলো, কেন বেশি হলো, এটাকে নিয়ে যে ডিসকাশনটা, আলোচনাটা, সেখান থেকে আমরা পাবো হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এবং অ্যাকচুয়ালি রিজার্ভটাই আলটিমেট যখন ডিমান্ড ডিপোজিটে আসছে বেড়ে যাচ্ছে, কেননা সিপি দুটোর ক্ষেত্রেই একই আছে, তাহলে কিভাবে বাড়লো? তাহলে সেই জায়গা থেকে যদি আমি এইভাবে বলি যে সিপি মানে হচ্ছে আমানতের
একটা অংশ জনসাধারণের কাছে নগদ হিসেবে পকেটে থাকে, সেই অংশটাকে যদি বলি কে, তার মানে কে ইনটু ডিমান্ড ডিপোজিট, সেটাকে বললাম সিপি। ঠিক হাই পাওয়ার্ড মানির ক্ষেত্রেও একইভাবে সিপি আছে, সেক্ষেত্রেও একইভাবে বলছি কে ইনটু ডিমান্ড ডিপোজিট। এই আর এর যে অংশ, এই রিজার্ভের একটা অংশ, সেটা হচ্ছে যেটা রিজার্ভের একটা পার্ট যেটা ডিমান্ড ডিপোজিট হিসেবে আসে, সেটাকে বলছি এল ইন্টু, যে অংশটা সেটা এল ইন্টু ডিডি। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে যে মানি মাল্টিপ্লায়ার is equal to H by, is equal to মানি মাল্টিপ্লায়ার is equal to যদি M বলি, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে M by H। M is equal to দাঁড়িয়েছিল CP plus DD is equal to K into DD plus DD, therefore K into DD plus DD divided by H হচ্ছে K into DD plus L into DD, this is equal to DD কমন নিচ্ছি, তার মানে 1 plus K divided by DD কমন নিচ্ছি, K plus L, তার মানে DD cancel out, therefore 1 plus K by K plus L, this is equal to money multiplier. If K rises, তাহলে সেক্ষেত্রে মানি মাল্টিপ্লায়ার উইল বি অ্যাফেক্টেড। যদি এল এর চেঞ্জ হয়, তাহলে মানি মাল্টিপ্লায়ার উইল বি অ্যাফেক্টেড।